তো যাই হোক, আমরা তাহলে শুরু করি আপাতত। ওকে, so today we are going to discuss Emily Dickinson's another poem, I cannot live with you, not without you, sorry. এখানে মানে এনিগমাটা আছে আর কি। This is known as a love poem, and normally love poems have such lines as I cannot live without you, but this is a poem where the poet says I cannot live with you. Okay, এখানে ডিফারেন্সটা ঠিক আছে। তো এর আগের দিন আমরা ডিকিনসন সম্পর্কে অনেক কিছুই ডিসকাস করেছিলাম, তাই তো। এর আগের যে পোয়েমটা ছিল সেখানেও where she আগের পোয়েমটার নাম কি ছিল? আগের পোয়েমটার নাম কি ছিল মনে আছে তোদের কারো? তোর ইয়েতে সমস্যা মাইক্রোফোনে। I'm wife, I've finished that. Okay, this was the poem we have discussed earlier in earlier class. যে আই এম ওয়াইফ, ওটা তো এমনিতে তো কোনো নাম নেই, তাহলে নামের কথা বলতে গেলে সেটা উল্লেখ করে ওটা বলবো, তাই তো? উল্লেখ করে বলতে এটাকেই নাম হিসেবে নেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি এমিলি ডিকিনসন্স বলে দিতে হবে যে ওটা বলে দিতে হবে যে যেহেতু কোনো নাম দেননি কবি, সেই জন্য নট নেসেসারিলি ওটা এমিলি ডিকিনসন সম্পর্কে একদম ভীষণ ক্লিয়ার একটা ব্যাপার, একটা ভীষণ এভিডেন্ট ব্যাপার। সেটা হচ্ছে যে শি হ্যাজন্ট given any title to any of her poems. ওকে, তো কোনো রকম কোনো কবিতাতেই কোনো টাইটেল নেই, এবং প্রত্যেকটা কবিতারই সেটাই বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা কবিতারই ফার্স্ট লাইনটাকে তার টাইটেল হিসেবে নেওয়া হয়, বিকজ উই হ্যাভ টু মেনশন or we have to indicate a certain poem in a way. ওকে, আমাদের একটা কোনো না কোনো রাস্তা দরকার, কোনো না কোনো উপায় দরকার, মিনস দরকার টু ইন্ডিকেট অর টু মেনশন আ সার্টেন পোয়েম, তাই তো। তো সেইটা রাস্তাটাই হচ্ছে এটা ডিকিনসনের ক্ষেত্রে, দ্যাট the first line of the poem has been regarded as the title. ওকে, তো সেটা আলাদা করে তুই লিখতেই পারিস লেখার সময় যে as she didn't give any title to her any of her poems, so the first line of each poem has been regarded its title as is its title, এরকম বলতেই পারিস, কিন্তু দিস ইজ নট রিয়েলি নেসেসারি। এটা যারা ডিকিনসন সম্পর্কে জানে তারা এটা খুব অবভিয়াস ব্যাপার এটা, ঠিক আছে। সো এমিলি ডিকিনসন আমরা কি জানি, শি ইজ অ্যান আমেরিকান পোয়েট, নিউ ইংল্যান্ড, she belongs to New England town Amherst. Okay, Amherst, Massachusetts. সেখানে 1830-এ জন্ম, আর 1886-তে she died actually. She died in 1886. আমরা এগুলো আগের দিনই ডিসকাস করেছি। So about this particular poem we can mention one thing, that it is both it can be regarded as both a love poem and at the same time anti-love poem. মানে অ্যাকচুয়ালি ডিকিনসনের এটা মানে ক্যারেক্টারিস্টিক বলতে পারিস, যে উই রিয়েলি ক্যানট ডিডাক্ট এনি স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড কনক্লুশন। ওকে, আমরা কোনো রকম স্ট্রেট ফরওয়ার্ড কনক্লুশনে যেতে পারি না ওর কোনো কবিতা পড়েই। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো না কোনো ইলিউশন, কোনো না কোনো এলিউসিভনেস থাকেই, একটা এনিগম্যাটিক ব্যাপার আছে কবিতার মধ্যে।
তো এইখানেও আছে, এখানেও যে দেখ যে ফার্স্ট লাইনটা দিয়ে শুরু হচ্ছে না, যে লাইনটা কি, আই ক্যানট লিভ উইথ ইউ, দ্যাট লাইন ইন ইটসেলফ ইজ এনিগম্যাটিক। কেন এনিগম্যাটিক, কি মনে হয়? যখনই কোনো পোয়েম শুরু হয় এটা দিয়ে আই ক্যানট লিভ উইথ ইউ, কি মনে হয়? তিনি হুম কাস্টেড হয়ে বা অত্যাচারিত হয়ে মানে লাস্ট সিচুয়েশনে এসে এই কথাগুলো বলছে। হ্যাঁ হতে পারে, এরকম হতে পারে, কিন্তু হ্যাঁ মানে এটাকে এই পোয়েমটাকে লাভ পোয়েম বলা হয়, বাট অ্যাট দ্য সেম টাইম ইট স্টার্টস উইথ দ্য লাইন আই ক্যানট লিভ উইথ ইউ। ইফ উইদাউট ইউ যদি হতো তাহলে এটা লাভ পোয়েম হিসেবে অনেক বেশি প্রমিনেন্ট, মানে একদম অবভিয়াস হিসেবে ধরা যেত, বাট শি actually addresses her beloved as you in this poem, of course, and at the same time she says that she cannot live with him. Okay, তো আমরা জাস্ট অত্যাচারিত হওয়া বা এরকম কিছু আই ডোন্ট থিঙ্ক এর মধ্যে আছে, যেহেতু তোরা এখনো পোয়েমটা পড়িসনি তাই তোদের মনে হচ্ছে এরকম। দিস ইজ আ মেইনলি philosophical, it is known as a philosophical poem. It has a lot of philosophical insight in it. Okay, একটা থট আছে, একটা থট প্রসেস আছে এর মধ্যে, and it is one of the most famous poems of Emily Dickinson. Okay, among the most celebrated poems also. So this poem is one of the most famous of Dickinson's poem. Okay, and এখানে মোটামুটি 12 স্ট্যান্জাস আছে, 12টা স্ট্যান্জা আছে। আমরা আগে একটা গোটা পোয়েমটার একটা জাস্ট রিডিং দিই, তারপরে আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে যাব। I cannot live with you. It would be life, and life is over there behind the shelf. The sexton keeps the key to putting up our life, his porcelain like a cup, discarded of the housewife, quaint or broke, a new savors pleases, old ones crack. I could not die with you, for one must wait to shut the other's gaze down. You could not, and I stand by and see you freeze, without my right of frost, death's privilege. So, ডেথস প্রিভিলেজ, আচ্ছা বাকিটা এখানে নেই, আমি জাস্ট পড়ে দিচ্ছি, হয়তো নেক্সট দিন এমনিতেও এত দূর যাবে না আজকে। Nor could I rise with you, because your face would put out Jesus, that new grace, glow plain and foreign on my homesick eye, except that you than he shone closer by. They had judged us. They would just judge us how, for you served heaven, you know, or sought to. I could not, because you saturated sight, and I had no more eyes for sordid excellence as paradise. And where you lost, I would be, though my name rang loudest on the heavenly frame.
and where you saved and I condemned to be, where you were not, that self were hell to me. So we must meet apart, you there, I here, with just the door ajar, that oceans are and prayer and white sustenance despair. So this is a enigmatic poem. Okay, we must remember it. This is a enigmatic poem. Okay, excellent. Respond করছে না। হ্যালো, দেখতে পাচ্ছিস? এনিগম্যাটিক মানে কি? এনিগম্যাটিক মানে হচ্ছে এনিগমা মানে হচ্ছে ধাঁধা, ঠিক আছে? ধাঁধা যেটাকে বলি আমরা, মানে এটা ঠিক মানে স্ট্রেট ফরওয়ার্ড কোনো এর কনক্লুশন বের করা যায় না, যেটাতে মানে ঠিকঠাক বোঝা যায় না প্রথম at the very first reading. It cannot be deduced properly, মানে even after multiple। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সে থেকে তো আমরা যা পোয়েম করছি সবই এনিগম্যাটিক পোয়েম। হ্যাঁ, বলতে পারিস। আচ্ছা, আজকে ডেট কত? আজকে 19/10/2020। 19 না? এক সেকেন্ড, 19। আচ্ছা, ওগুলোকে কি সত্যি তাহলে পাঠের মধ্যে ধরা যাবে সেরকম পোয়েম গুলো? মানে একদম পাতিগুলো বলছি না, আমরা কিছু কিছু যেগুলো বারবার পড়ে বুঝতে হচ্ছে বা এনিগম্যাটিক পোয়েমের মধ্যে পড়ে। কোনগুলো? মানে পড়তে ওটাম ফটাম যেমন পড়বে না, ওগুলো যা বলেছে তাই আছে। হ্যাঁ হ্যাঁ, এনিগম্যাটিক পোয়েম বলতে যে কোনো মডার্ন পোয়েমই আমাদের কাছে এনিগম্যাটিক হতে পারে। মানে ধর তোরা এলিয়েট পড়বি, ওটা আরো বেশি মনে হবে যে কিছু বুঝতে পারছি না। এই মার্ক অন দ্য ওয়ালটা যদি পোয়েম হতো না, দারুণ একটু এনিগম্যাটিক স্ট্রিম অফ কনসিয়াসনেস আছে যেখানে, যেখানে এক্সটার্নাল রিয়ালিটি থেকে ইন্টারনাল রিয়ালিটির দিকে বেশি এমফাসাইজ করা হচ্ছে না, সেখানে লজিক্যাল যে ডেভেলপমেন্ট অফ থট সেটা কিন্তু কখনোই স্ট্রেট লাইনে হয় না। এখানেই মেইন প্রবলেম আর কি। এনিগম্যাটিক বলতে যে এখানকার যে এই পার্সপেক্টিভে বলছি, এনিগম্যাটিক বলতে যে ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করা হয়েছে এবং যা যা বলা হয়েছে তার দিজ ওয়ার্ডস, দিজ লাইনস আর ফুল অফ multiple interpretations. These lines invite multiple interpretations. মানে কেউ যে কোনো ভাবে বলছি না, মানে কিন্তু অনেক ভাবে এই লাইনগুলোর এক্সপ্লেনেশন হতে পারে, সেই জন্য এটাকে আরো এনিগম্যাটিক বলা হচ্ছে। মানে ফার্স্টে যখন তোর শুরু হয় আই ক্যানট লিভ উইথ ইউ, তাহলে তো ওই যে তুই বললি না যে একটা কেমন মনে হচ্ছে যেন ভীষণ একটা ফ্রাস্ট্রেশন, ভীষণ একটা ডেসপেয়ার বা অত্যাচার, এই সব থেকে আসছে কবিতাটা। কিন্তু আমরা যত কবিতাটা পড়বো এখানে সেই রকম কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা নেই, কিন্তু যে ওই অত্যাচার বা সেটা নয়। অ্যাকচুয়ালি ইট ওপেন্স বাই রং ফুটিং আস, মানে রং ফুটিং এ। আর কারণ হচ্ছে ফার্স্ট যে দুটো লাইন বলছে না, আই ক্যানট লিভ উইথ ইউ, ইট উড বি লাইফ। দেখ একদম ফার্স্ট যে লাইন দুটো দেখ, আই ক্যানট লিভ উইথ ইউ, ইট উড বি লাইফ, মানে আমি যদি তোমার সঙ্গে থাকতে পারতাম তাহলে সেটা জীবন হতো, ঠিক আছে? আমি তোমার সাথে থাকতে পারবো না, যদি থাকতে পারতাম তাহলে সেটা জীবন হতো, যদি আমরা একদম বাংলা আক্ষরিক বাংলা করি, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট কথা। ওকে, সো I cannot live with you. Usually for a love poem the assertion is not I cannot live without you, but rather the opposite, ঠিক আছে? একটা মানে অপোজিট assertion হচ্ছে এখানে, উইদাউট নয় উইথ আছে, ঠিক আছে?
তো এখানে অপোজিট অ্যাসারশন হচ্ছে। আচ্ছা এক সেকেন্ড, ওকে। সো এখানে একদম ফার্স্ট লাইনেই কিন্তু একটা অপোজিট, যেটা রেগুলার লাভ পোয়েমস হয় তার থেকে অপোজিট একটা অ্যাসারশন হচ্ছে, আই ক্যানট লিভ উইথ ইউ অ্যান্ড দেন ইট উড বি লাইফ, ইট উড বি লাইফ, ঠিক আছে, নট ডেথ। মানে এখানে কি হওয়া উচিত ছিল, আই ক্যানট লিভ উইথ ইউ ইট উড বি ডেথ। যদি এটা বলতো যে যদি আমি তোমার সঙ্গে থাকতে না পারি তাহলে সেটা মৃত্যু হবে, মৃত্যুর সময়। কিন্তু এখানে কি বলছে, দেন ইট ইজ দ্য রিজন ইট উড বি লাইফ, মানে আমি যদি তোমার সঙ্গে থাকি তাহলে সেটা জীবন হবে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, এই রকম ব্যাপারটা দাঁড়িয়ে যায়। অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দ্য শেলফ, কিন্তু লাইফ it would be life, but the poet thinks that life is inaccessible to her. Okay, because the poet thinks that life is inaccessible to her. এই যে লাইফটা দেখ, লাইফটা সবসময় ক্যাপিটালাইজ করা আছে, ক্যাপিটালে লেখা আছে, দ্যাট মিনস দিস লাইফ ইজ ফুল অফ আই মিন ইম্পর্টেন্স, অ্যান্ড লাইফ ইজ হোয়াট the poet is thinking about. Okay, so the reason is it would be life, আমি তোমার সাথে থাকতে পারবো না কারণ সেটা জীবন হবে। মানেটা বুঝতে পারছিস? মানে দাঁড়াচ্ছে কোনো, যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আই ক্যানট লিভ উইথ ইউ ইট উড বি লাইফ, কারণ এটা জীবন হবে, জীবন হতো, আমি যদি তোমার সাথে থাকতাম এটা জীবন হতো, এটা তার রিজন। অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দ্য শেলফ। সো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? না ওই ডিসপ্লেতে মাইক অন ছিল তো, দিয়ে ইকো যাচ্ছে। হ্যাঁ ইকো, মাইক্রোফোন অন ছিল। আচ্ছা, সো এই এই পুরো যে থিঙ্কিংটা, দ্যাট ইজ কোয়াইট এনিগম্যাটিক। ওকে, সো দিস লাইফ ফর ডিকিনসন ইজ ফার ফ্রম বিং পজিটিভ। ঠিক আছে, দিস লাইফ ইজ নট পজিটিভ, ইট হ্যাজ নো পজিটিভ মিনিং ফর হার। ঠিক আছে, সো লাইফ is not positive. কেন পজিটিভ নয় তার কারণটা উনি বলছেন কি, behind the self, and life is over there behind the self. shelf shelf মানে কি? shelf মানে হচ্ছে সেই কি বলবো, তাক বলে না, আলমারির তাক যেগুলো, সেগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার শেলফ হচ্ছে, তার মানে কি বলতে চাইছেন উনি, যে লাইফ ইজ টু মাচ শেলফড, মানে হচ্ছে টু মাচ, লাইফ ইজ টু মাচ কনফাইন্ড। ঠিক আছে, যে জিনিসগুলো শেলফে সাজানো থাকে সেগুলোর কিন্তু নিজস্ব ইচ্ছে থাকে না। ঠিক আছে, সেগুলো সেই রকম ভাবেই রাখা থাকে এবং সেইভাবেই থাকতে হয়। দ্যাট মিনস if you live, life means rules and regulations. আর একটা কি? and responsibilities. So this life is shelved life. So that kind of life the poet does not want to continue. So she cannot live with her lover because life is shelved. The sexton keeps the key to putting up
our knife, his porcelain like a cup. আচ্ছা, sexton বলে এখানে যে ওয়ার্ডটা আছে, it has a certain meaning. sexton হচ্ছে কি বলবো, a religious figure. চার্চের যে আগেকার দিনে চার্চের কি বল ওয়ার্ডেন যে ছিল, চার্চের যে দেখাশোনা করতো তাকে সেক্সটন বলা হতো। অ্যান্ড হি ইজ অলসো দ্য গ্রেভ ডিগার। আগেকার দিনে তো এবং এখনো চার্চের যে ইয়ার্ডে, ওই যে তোরা এলিজি রিটার্ন ইন আ কান্ট্রি চার্চ ইয়ার্ড পড়েছিস তো, তো সেখানে চার্চ ইয়ার্ডেই তো আগে গ্রেভগুলো থাকতো, আগে সমাধি দেওয়া হতো। সো হি ইজ আ অফিসার ফ্রম চার্চ, ঠিক আছে, চার্চ অফিসিয়াল, and occasional বলবো না, he also served as a grave digger. Okay, he also served as a grave digger. তো সেক্সটনের ক্ষেত্রে কি হতো, সেক্সটনের ক্ষেত্রে ওকে সেক্সটনের, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, সেক্সটনের ক্ষেত্রে আগেকার দিনে কি হতো যে মানে চার্চের যে গ্রাউন্ডে সেখানে যে সমাধিগুলো দেওয়া হতো, তো অকেশনালি যেটা হতো সেটা হচ্ছে সাম পিপল আর ব্যারিড অ্যালাইভ, ঠিক আছে, অনেক সময় যেটা হতো মানে জীবন্ত অবস্থাতেও কবর হয়ে যেত, এইরকম একটা ঘটনা ঘটতো। তো তার জন্য একটা ওই যে বেল, মানে যে বেল সিস্টেম দেওয়া এক ধরনের কফিন পেটেন্ট করা হয়েছিল, ঠিক আছে। তো সেখানে কি করা হয়েছিল যে ইট ইজ আ টেরিফাইং আইডিয়া, কিন্তু যে সেফটি কফিন বলা হতো, সেগুলোকে বলা হতো সেফটি কফিন। ওকে, তো সেফটি কফিনের ক্ষেত্রে কি হতো, সেখানে একটা বেল দেওয়া থাকতো, এবং যদি দেখা যেত যে কেউ, ইফ এনিওয়ান ইজ ব্যারিড অ্যালাইভ, হি অর শি কুড রিং দ্য বেল so that the sexton may hear the sound and just bring him or her আউট। ওকে, সেই কফিন থেকে ওকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে পারতে। আচ্ছা ম্যাম, তাহলে সেকশন বলতে এই যে কফিনের সাউন্ডটা কি শুনতে ওরকম একটা অফিসার টাইপের নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না, একটু জোরে বল। মানে সেকশন বলতে ওই আপনার যে কফিনটার রিংটা আছে না, রিংটা একটু বাজালো, ওই বাজানো যে সাউন্ডটা শুনতো, তারপর ওর পরে কাজ করতো, ওই লোকটাকে সেকশন বলছে, মানে পোস্টটাকে। হ্যাঁ, পোস্টার কাজ হচ্ছে চার্চের দেখাশোনা করা, ঠিক আছে, চার্চে কে আসছে কে যাচ্ছে, মানে অনেকটা দ্বার রক্ষীর মতো আর কি। হি ইজ অ্যান অফিসিয়াল, চার্চ অফিসিয়াল, চার্চের দেখাশোনা করা, মানে হি ইজ ইন চার্জ অফ দ্য চার্চ ইয়ার্ড, যে চার্চের সংলগ্ন যে ইয়ার্ডটা যেখানে গ্রেভগুলো হয় সেইটার কিন্তু ও দেখাশোনা করতো, বোঝা গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো গ্রেভ ডিগার, এইটা হচ্ছে সেক্সটনের কাজ। হ্যাঁ, তো সেই সেক্সটন কিন্তু কি করতো, ওইটাও করতো যেটা তুই বললি যে যদি কেউ মারা যেত, মানে মারা গেছে ধরে নেওয়া হতো, দিয়ে তার কবর হয়ে গেল, তারপরে যদি সে বেল বাজাতো, সেই বেলের আওয়াজটা শুনে সেক্সটন তাকে বের করতেও পারতো, এটাও তার একটা কাজ বলতে পারিস। সো চার্চ অফিসিয়াল, এক কথায় যদি বলা যায়, সেক্সটন ইজ আ চার্চ অফিসিয়াল। ওকে, সো এবার সেক্সটনের কথা এসছে। দ্য সেক্সটন কিপস দ্য কি, অর্থাৎ যে কিটা, যে চাবিটা,
সেইটা কিন্তু সেক্সটনের কাছে রাখা আছে। পুটিং আপ আওয়ার নাইফ হিজ পোর্সেলিন লাইক আ কাপ। আচ্ছা, সেক্সটন যেটা বললেন সেটা কি মানে কোনো একজন ব্যক্তি যার উপর ওই দায়িত্বগুলো থাকতো, মানে হ্যাঁ, ঘন্টা বাজানো এক্স্যাক্টলি, বলো? একজন অফিসিয়াল, বুঝেছিস তো? চার্চের সংলগ্ন যে ইয়ার্ডটা থাকতো, যে মাঠটা থাকতো যেখানে গ্রেভ গুলো থাকতো, সেই মানে মাঠটারও দেখাশোনা করতো, বুঝেছিস তো? তো দিন সেই, দিনে থাকে না সিকিউরিটি গার্ড ওরকম। হ্যাঁ ওই টাইপ অনেকটা। এবং কেয়ারটেকার বলতে পারিস। এবং অ্যাট দ্য সেম টাইম হি ইউজ টু ডিগ দ্য গ্রেভ। ওকে, ওই কবর খুঁড়তো, যখন কেউ মারা যেত সেই কবরটা খোঁড়ারও কাজ করতেন সেক্সটন। তো সেই সেক্সটনের কথা বলছেন এখানে দ্য পোয়েট is speaking about the sexton. The sexton keeps the key to putting up our life, his porcelain like a cup. So the use the safety কফিনের কথা আমি বললাম, যেটা যে সেক্সটন সেই জন্য চাবিটা রাখতো নিজের কাছে, কফিনের যে চাবি। So here as if the sexton has a kind of control in his hand. যে কিটা দেয়, কিটাও এখানে কিন্তু ক্যাপিটালাইজ আছে। তো সেক্সটনের কাছে যে কিটা ছিল, যে চাবিটা ছিল, সেটা দিয়ে কাউকে ও জীবনে ফিরিয়ে আনতে পারত। পুটিং আপ আওয়ার লাইফ হিজ পোর্সেলিন। সো যেমন ধর ওই শেলফের কথা বলেছে না, ধরে নে একটা যেন আলমারি, সেই আলমারিতে চাবি দেওয়া আছে এবং তার মধ্যে যে জিনিসপত্রগুলো পোর্সেলিনের কাপ প্লেট এসব রাখা আছে, এবং সেই কাপ প্লেটগুলো নিজের ইচ্ছেই কিছু করতে পারে না। সেটা কেউ যদি চাবি দিয়ে খোলে তখন সেই পোর্সেলিনের যে বাসনপত্র সেটা বের করতে পারবে, তাই তো? সো হিয়ার if this porcelain, his porcelain, এইটা যদি কারো নাইফ বোঝায়, আওয়ার নাইফ হিজ পোর্সেলিন, তার মানে আমাদের যে জীবন সেটা সেক্সটনের যেন পোর্সেলিন। হ্যাঁ, সেইটা যদি বোঝায় লাইক আ কাপ, লাইক আ পোর্সেলিন কাপ, ঠিক আছে? তো তার কিটা কার কাছে আছে, তার চাবিটা কার কাছে? সেক্সটনের কাছে। দ্যাট মিনস সেক্সটন ইজ অ্যাসোসিয়েটেড উইথ গড, মানে বাট quite I mean noticeably he is not a benevolent god. মানে কোনো যে বেনেভোলেন্ট গডের যে মানে একদম মঙ্গলময় গড যাকে বলা হয় ঈশ্বর, তার ছবি খুব একটা আঁকেননি। এখানে এমন একজনের ঈশ্বরের কথা বলেছেন, সেক্সটনের কথা বলছেন পোয়েট। হি has that control, he is like a control freak. Okay, that means God the controller of our life, control করে, one who controls our life. Okay, so one who controls our life, এখানে সেক্সটন মানে হচ্ছে তাই। Our life is porcelain like a cup discarded of the housewife. এবার দেখ কি বললেন, আবার বলুন না, বুঝতে পারলাম না। কোনটা? পোর্সেলিন। হ্যাঁ, পোর্সেলিনের যে কাপ প্লেট এগুলো আমরা কোথায় রাখি? এগুলো আমরা তাকে শোকেসে সাজিয়ে রাখি, তাই তো? যেমন এখানে নাইফের কথা বলছে না, এর ফার্স্ট যে স্ট্যান্ডাতে বলেছে নাইফ ইজ শেলফ, বা নাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দ্য শেলফ। অর্থাৎ শেলফে যে যেমন কাপ প্লেট বা বিভিন্ন যে ক্রকারিজগুলো সাজিয়ে রাখা হয়, সেই ক্রকারিজগুলোর মতো আমাদের জীবন। মানে these are full of rules, regulations, responsibilities. We have to tread the same path, the same set path laid by the society. আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা, ইচ্ছে অনিচ্ছের জায়গা খুব কম। তাই জন্য কিন্তু এখানে the poet thinks that our life is like the porcelain cups. ঠিক আছে, যে কাপগুলো ওই শোকেসে সাজিয়ে রাখা হয় এবং তার চাবি কার কাছে?
গডের কাছে। এখানে কফিনের মধ্যে যে বডি সেইটার সঙ্গেও আমাদের লাইফকে তুলনা করা হয়েছে, তাই জন্য সেক্সটনের কথা বলা হয়েছে। সেক্সটনের যে কাজটা, যে কিজগুলো রাখা, হ্যাঁ, যাতে কফিনটা খুলে দিতে পারে, সেই মানে সেই কাজের সঙ্গেও এখানে গডের কাজের, গড হু ক্যান কন্ট্রোল, হু হ্যাজ ফুল কন্ট্রোল ওভার আওয়ার লাইফ। তো সেইটা কিন্তু এখানে মিন করা হচ্ছে যে আমাদের লাইফ ইজ লাইক আ পোর্সেলিন কাপ। আবার কি পরের স্ট্যান্জাতে বলছে হুইচ ইজ ডিসকার্ডেড বাই দ্য হাউসওয়াইফ। তাহলে কি ধরনের কাপ? হুইচ ইজ ডিসকার্ডেড বাই দ্য হাউসওয়াইফ, কোয়েন্ট অর ব্রোক। কোয়েন্ট মিনস আউট অফ ফ্যাশন, আউট অফ ডেট, ব্যাকডেটেড যেটাকে বলা যায়, স্ট্রেঞ্জ, ব্যাকডেটেড। কোয়েন্ট মানে হচ্ছে ব্যাকডেটেড। তাহলে একটা পোর্সেলিন কাপকে কেন ডিসকার্ড করে দিচ্ছে হাউসওয়াইফ? তার কারণ দিস ইজ ব্যাকডেটেড অর ব্রোক, বা ভেঙে গেছে। আর নিউয়ার সেভার্স প্লেসেস ওল্ড ওয়ান্স ক্র্যাক। তো নতুন যে মানে সেভারের যে তৈরি যে কি বলবো বাসন, কাপ, প্লেট, এগুলো মানে সেভারও ইজ আ কাইন্ড অফ ফাইন পোর্সেলিন, ওটাও এক ধরনের পোর্সেলিন। তো সেইটা দিয়ে তৈরি যে নতুন কাপ প্লেট, সেগুলো ওই পুরনোগুলোর জায়গা নিয়েছে, এবং তাই জন্য পুরনোটা ডিসকার্ডেড হয়ে গেছে, ডিসকার্ডেড বাই দ্য হাউসওয়াইফ। তো যাকে সেক্সটন বলা হয়েছে আগের প্যারাতে, তাকেই বোধহয় এখানে হাউসওয়াইফ বলা হচ্ছে যেন মনে হচ্ছে। দ্যাট মিনস দ্যাট হাউসওয়াইফ that full control over her crockeries, and she can select which she should continue with and which she should discard it, which she should discard, okay, discard forever. So eta discarded of the housewife, quaint or broke, and newer savers pleases old ones crack. I could not, আচ্ছা, old ones crack এইখানে তার মানে এখানে পুরো যে এই তিনটে স্ট্যান্জাতে যেটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে the poet cannot live with her beloved because she thinks that life would have been full of rules and regulations, and her freedom will be lost forever, and at the same time she could be discarded by her lover. ঠিক আছে, এই যে ডিসকার্ড করা, হাউসওয়াইফ যে ডিসকার্ড করে দিচ্ছে, সেই রকম মানে কি বলবো রিফিউজাল, সেই রকম ভাবে ডিসকার্ডেড হয়ে যেতে পারেন উনিও, মানে পোয়েটও। সেই জন্য শি ক্যানট লিভ উইথ হার লাভার, সরি নট হাজব্যান্ড, হিয়ার লাভার, ওকে। অ্যান্ড দেন আই কুড নট ডাই উইথ ইউ। দেন এই তিনটে স্ট্যান্জা জুড়ে তাহলে কি বলতে চাইলেন উনি? হোয়াই শি ক্যানট লিভ উইথ হার লাভার, ওকে। এবং তারপরের এই যে ফোর্থ স্ট্যান্জাতে কি বলছেন? আই কুড নট ডাই উইথ ইউ, আমি তোমার সাথে মরতেও পারবো না। কেন? For one must wait to shut the other's gaze down, you could not. That means আমি তোমার সাথে মরতেও পারবো না, I could not die with you, because there should be one who should shut others gaze down. কেউ মারা গেলে তার যে চোখটা নামানোর জন্য কাউকে থাকতে হয়। You could not. If you die first or faster than me, you should not, I mean you could not be there to shut my gaze down. মানে আমি যখন মারা যাব তখন কিন্তু তুমি আমার চোখ গেজ ডাউন করার জন্য, চোখটা বন্ধ করার জন্য তুমি থাকবে না। তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি থাকবো তোমার গেজ ডাউন করার জন্য, বাট যে যখন আমার সময় আসবে, then you will not be there to shut my gaze down, and I could
could I stand by and see you freeze without my right of frost, death's privilege? এবং তারপর আমি কি তোমার পাশে কি দাঁড়িয়ে দেখব তোমাকে ফ্রিজ হয়ে যেতে, উইদাউট মাই রাইট অফ ফ্রস্ট, আমার সেই রাইট থাকবে না, আমার সেই ডেথের প্রিভিলেজ থাকবে না, privilege of death থাকবে না। That means this also is a kind of separation. So I could not die with you. So here she actually as if she is explaining why she cannot die with his beloved. Okay, so here also is a kind of enigmatic thinking, যে যেখানে উনি বলছেন যে আমি তোমার সঙ্গে মারা যেতেও পারবো না, কারণ আমি যখন মারা যাব তখন কিন্তু তুমি থাকবে না আমার গেজটা ডাউন করার জন্য। তার কারণ কি? কারণ তার আগে যদি তুমি মারা যাও তাহলে দেন আই উইল বি দেয়ার টু শাট ইয়োর গেজ ডাউন, বাট when I die you will not be there to shut my gaze down. Okay, তো এই কথাটা বলছেন। বললেন ইলাগমেটিং না কি বললেন? কোনটা? এনিগম্যাটিক। এনিগম্যাটিক এনিগম্যাটিক বললাম, মানে এনিগমা মানে হচ্ছে ধাঁধা, একটা পাজল বলে না, একটা ভীষণ মানে এমন একটা ধরনের চিন্তা বা এমন একটা কি বলবো ধাঁধা যেটা সহজে সলভ করা যায় না। তো এখানে পুরোটাই হচ্ছে যে যে আর্গুমেন্টগুলো দেওয়া হয়েছে, একটা লজিক দেওয়া হচ্ছে, একটা ডেভেলপমেন্ট অফ থট আছে, বাট দ্যাট ডেভেলপমেন্ট could not be traced at easily, I mean very easily এটাকে পুরো ট্রেস করা যায় না আর কি, সেই জন্য এটাকে এনিগম্যাটিক বলা হয় এই পোয়েমটাকে। সো যেটা I could not die with you for one must wait to shut the other's gaze down, you could not, and could I stand by and see you freeze without my right of frost, death's privilege? So it is that which creates life, it must actively shut down for death to occur. So she imagines that he would not be strong enough to do that for her, and at the same time it is the second argument within this section, that upon his death she is denied the right of frost, she would long for death, মানে মারা যদি তার বিলাভেড আগে মারা যায় দেন শি উইল লং ফর ডেথ। ওর মধ্যেও একটা যেন মৃত্যু চিন্তা বা মৃত্যুর প্রতি যে আকর্ষণ সেটা তৈরি হবে, কারণ হচ্ছে শি নোজ দ্যাট আফটার দ্য ডেথ অফ হার বিলাভেড নাথিং রিমেইনস টু লিভ ফর। Okay, so this is a very romantic idea, but at the same time rather cynical approach, যে মানে যেটা ভাবছে সেটা বেশ মানে আনকনভেনশনাল অ্যাপ্রোচ আমরা বলতে পারি। ওকে, স্ট্যান্জা এটা কেন হচ্ছে ফিফথ, তাই তো? কত নম্বর স্ট্যান্জা এটা? 1 2 3 4 5, আচ্ছা সিক্সথ স্ট্যান্জায় কি বলছে? nor could I rise with you because your face would put out Jesus' that new grace. So she cannot rise with him, মানে after death comes resurrection. ওকে, resurrection কথাটা শুনেছিস তোরা? হ্যাঁ শুনেছি, বইয়ে কম শুনেছি, বেশি শুনেছি। কোথায় কোথায় কম শুনেছিস? মানে বই ঘেটে কম দেখেছি, এই ওয়ার্ডটা গুলোতে বেশি শুনেছি। ও, রেজারেকশন মানে হচ্ছে যেটা ক্রাইস্টের ক্ষেত্রে হয়েছিল, এটা বিলিভ করা হয়
যে আফটার ডেথ যেটা ওদের ইস্টার সানডে যেটা সেলিব্রেট করা হয়, যে সেই দিন ক্রাইস্ট আবার রেজারেক্ট করেছিলেন, মানে তার কবর থেকে উঠেছিলেন, ঠিক আছে, উঠে তার শিষ্যদের দেখা দিয়েছিলেন, তো সেটাকে রেজারেকশন বলা হয়। তো এখানে সেই রেজারেকশনের কথাও পোয়েটেস বলেছেন যে নর কুড আই রাইজ উইথ ইউ, that means after death I cannot rise with you, I cannot resurrect with you. Why? Because your face would put out Jesus's that new grace. So he বলছে যে your face will be so lovely to me that I cannot, I mean জেসাসের ফেস সেটা আমার কাছে সেকেন্ডারি হয়ে যাবে, দ্যাট উড বি সেকেন্ডারি টু ইন ইম্পর্টেন্স টু মি, I will be so spellbounded by the beauty of your face. Okay, so this is a reasoning which is quite unconventional, যেখানে উনি বলছেন that her beloved comes first, her beloved comes even before God, okay, even before Jesus himself. So after resurrection, when both of them will resurrect, then she will be spellbounded, she will be overwhelmed by the beautiful face, by the lovely face of her beloved, so spellbound, so much she will be overwhelmed that Jesus's face will be ignored by her. So she will ignore Jesus's face, ঠিক আছে, সেই যে গ্রেস সেটাতে she will be so overwhelmed. So এখানে কি বলতে চাইছেন তাহলে পোয়েট যে জেসাস the even God's splendor even God's splendor will fail to attract her when she will look at her beloved's face after resurrection. Okay, so she says that I cannot, nor could I rise with you, because your face would put out Jesus's that new grace. So after resurrection, when she looks at her beloved's face, she will forget about Jesus's face. ওকে, তো তার মানে এখানে কি বলতে চাইছেন, her beloved comes even before God, even before religion. So here she has a kind of logical reasoning of every statement that she puts forward in this poem. ওকে, আমরা নেক্সট যে 6টা স্ট্যান্জা সেটা নেক্সট দিন পড়ব, ঠিক আছে। তো দিস ইজ অ্যান আনকনভেনশনাল লাভ পোয়েম, উই ক্যান সে দ্যাট, বিকজ it starts with a very anti-love statement that I cannot live with you because it would be life. So life will be over there at the shelf. So তোরা একটু পড়িস বাড়িতে এই পোয়েমটা, হ্যাঁ, যে যদি কিছু সমস্যা হয় আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, কিছু বলছিস? এটুকুই বুঝতে পারছি কেন এদের ভালোবাসাগুলো টিকলো না। যাই হোক, আজকে আমরা এখানে শেষ করি। আমরা নেক্সট দিন, হ্যাঁ।
এটা নিয়ে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে। ঠিক আছে। হুম।